প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাই সোজা কথায়। আমরা কথা বলছি চট্টগ্রাম বন্দর নিয়ে এবং আমাদের সঙ্গে আছেন এম খায়রুল মুস্তফা এবং মাহবুব জামান। বিরতির আগে উনি বলছিলেন যে এই সিটিএমএস আরডিএস এ যাওয়ার পরে চ্যালেঞ্জগুলো কি। এখন এই যে আমাদের এখানে কম্পিউটারাইজেশন অনেক কিছুই হয়, কিন্তু পরে আবার সেগুলো নিয়ে মেইনটেনেন্স বা সেগুলো ব্যবহার করা, অপারেশন করা, সেই জায়গায় সমস্যাটা সৃষ্টি হয়। এখানে এই অপারেটিং পার্টে কারা থাকছে? অপারেটিং পার্টে আমরা আসলে এই প্রকল্পে আমরা কিন্তু নতুন কোনো লোক নিয়োগ করিনি। আমাদের যারা এক্সিস্টিং আছে কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্কিল করেছি। আমরা এর মধ্যে প্রায় আমরা 900 লোককে আমরা ট্রেনিং দিয়েছি। এর মধ্যে শুধু বন্দরের না, বন্দরের বাইরেরও, কারণ এখানে বার্থ অপারেটর যারা আছে তারা কিন্তু বার্থ অপারেটররা চালায়, তাদের লোকেরও আমরা প্রশিক্ষণ দিয়েছি। আবার আমাদের সিসিটি টার্মিনালে সাই পাওয়ার টেক বলে টার্মিনাল অপারেটর আছে, তাদের লোকদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি, কারণ সেইসব জায়গাগুলোতে তাদেরকে চালাইতে হবে। আর আমাদের নিজস্ব লোক যেসব জায়গায় আছে, মূল সেন্টারগুলো, সেগুলো কিন্তু আমাদের বন্দরের নিজস্ব লোকরা চালাবে এবং এক্সিস্টিং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা স্কিল করেছি। এবং আপনি যেটা বললেন যে এটার যে একটা সম্ভাবনা থাকে এই সিস্টেমটা থাকবে কিনা, এই জন্য কিন্তু আমরা প্রথম থেকে, আপনি জানেন যে এই সিস্টেমটা মাহবুব ভাই বলেছেন যে এটা ওয়ার্ল্ডের 300টা বন্দরে এই সিস্টেমটা আছে এবং এটা নাম্বার 1 সফটওয়্যার এই ধরনের প্যাকেজের জন্য। এই সিস্টেমে আমাদের যেটা করা আছে, যে আমাদের তো সিস্টেমটা করা আছে বিভিন্ন জায়গায়, আমাদের ডাটা সেন্টার আছে, ওয়ার্ক স্টেশন আছে। আমরা একটা আলাদা সেট, মানে একটা রিডান্ডেন্সির জন্য আমাদের মেইন বিল্ডিং এ একটা রেখেছি। যদি কোনো কারণে এই বন্দর মেইন সমস্যা হয়, সেখানে যে ব্যাকআপটা রয়েছে, তখন সাথে সাথে ব্যাকআপটা চালু হয়ে যাবে। কাজে আপনার আর তাছাড়া এটা যে আমরা কন্ট্রাক্টটা করেছি তাতে কিন্তু 5 ইয়ার্স মেইনটেনেন্স সহ, 1 ইয়ার ওয়ারেন্টি, 4 ইয়ার্স মেইনটেনেন্স। কাজে এই 5 ইয়ার্স কিন্তু দায়িত্বটা যারা মূল কন্ট্রাক্টর এবং ডাটা স্টক ওনারা কিন্তু থাকছে, যে কোনো সমস্যা যে কোনো সময় তারা করবে। এবং এটা প্রতি বছর কিন্তু লাইসেন্স ফি দিতে হয় নেভিসকে, যারা মূল সফটওয়্যার, তারাও কিন্তু রেগুলারলি এখানে এসে ইন্সপেকশন করবেন যে এই সিস্টেমটা প্রপারলি চলছে কিনা। এবং এখানে আরো একটা বিষয় আছে, এটা তো আপনি জানেন যে কম্পিউটারাইজড প্রযুক্তি প্রতি সময়ে আপডেট হয়তো আগেরটা ওল্ড হয়ে যায়, এটা আর পুরাতন হয়ে যায়। কিন্তু আমরা রেখেছি যে যত আপডেট হবে তারাও কিন্তু সেটাও করবে, যখনই যেটা আপডেট হবে তারা এখানে আমাদের সিস্টেমে। অর্থাৎ এখানে নতুন করে কর্মসংস্থানের কোনো বিষয় নেই বা কারো চাকরি হারানোরও কোনো বিষয় নেই। চাকরি হারানোর কোনো বিষয় নেই। তবে চাকরি হারানোর বিষয় না থাকলেও আমার মনে হয় যে একটা জিনিস আমাদের হয়তো রিভিজিট করতে হবে, যে পয়েন্টটা আপনি রাইটলি পয়েন্টেড আউট, যে আমরা অনেক অভিজ্ঞতা আছে বিশেষ করে এনবিআরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, এমনকি ল্যান্ডে, যে অনেক পাইলট প্রজেক্ট হয়, প্রজেক্ট চালু হয়, প্রজেক্ট তারপর সেটা অ্যানালগ হয়ে যায়, হ্যাঁ, পরে ওটা চলে না। সেটার জন্য আমাদের সাম্প্রতিককালে আমাদের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা হচ্ছে যে একটি ক্লায়েন্ট ভেন্ডর রিলেশনশিপ, এটা দিয়ে ইলেকট্রনিক সার্ভিসটাকে এনশিওর করা এবং সাস্টেনেবল করাটা ডিফিকাল্ট। সেখানে একটা জয়েন্ট ওনারশিপের মতো আনতে হয়, হ্যাভিং অথরিটি টু দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন বাট ফাংশনাল অ্যান্ড অপারেশনাল পার্ট টু দ্য প্রাইভেট ইনিশিয়েটিভ, যে কারণে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা বলি। হ্যাঁ, আগেও আমি বলেছি। এই ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত হয়নি, তবে আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে আমাদের হয়তো চিন্তা করতে হবে যে এটাকে স্মুথ করার জন্য, স্মুথ এবং সাস্টেনেবল করার জন্য হয়তো এই ধরনের, কিন্তু এই কন্ট্রাক্টে সেটার স্কোপটা নাই। আচ্ছা, একটি জিনিস যে চিটাগাং পোর্টের এখন ম্যানুয়ালি কি হয়, আমি আপনাদের থেকে যেটা জানলাম যে আরো অনেকগুলো সার্ভিসে আপনারা কম্পিউটারাইজড হয়ে গেছে, সেটাও কি এই ডাটা সফটেই করেছেন? সিএমএস, পিআইএমএস, বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রাক্টর আমরা নিয়োগ করে এগুলো করেছি। যেমন পিআইএমএস হয়েছে, আমাদের সিসিটিভি হয়েছে, যেরকম পোর্ট পুরোটা কিন্তু সিসিটিভির আওতায় আছে। জি, তা আমাদের স্টোর ইনভেন্টরি সিস্টেম আছে, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তাছাড়া আমরা এর মধ্যে এনভায়রনমেন্টাল, আপনি জানেন মারপোলের একটা রেগুলেশন আছে যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পোর্টে
সলিড ওয়েস্ট ডিসপোজাল এবং লিকুইড ওয়েস্ট ওয়েল ওয়েস্ট ডিসপোজাল ফেসিলিটি থাকতে হয়। এটা এতদিন চট্টগ্রাম বন্দরে ছিল না, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্সে করা হয়েছে। এটা কিন্তু আমাদের এখন কমপ্লিট ইউনিট আছে এবং একটা সেপারেট ল্যাবরেটরিও আছে এই জন্য, যাতে টেস্ট করার জন্য এগুলো। তো আমার মনে হয় যে তারপর আইএসপিএস কোড বাস্তবায়ন করা হচ্ছে চট্টগ্রাম বন্দরে, যাতে ওই যে আপনি যেটা বললেন নিরাপত্তা, আন্তর্জাতিক বন্দর যখন আইএসপিএস কোড কিন্তু যদি পুরোপুরি পালন না করে সেই বন্দরে কিন্তু কেউ জাহাজ পাঠাতে এটাকে তখন রিস্কি বন্দর হিসাবে চিহ্নিত করে, ঝুঁকিপূর্ণ বন্দর হিসাবে, সেটাও আমরা পুরো বাস্তবায়ন করেছি। এবং আপনি জানেন যে এর মধ্যে চট্টগ্রাম বন্দর কিন্তু 63টা বন্দরের মধ্যে 1 নম্বর বন্দর হিসাবে চিহ্নিত হয়েছে এশিয়ার। হয়তো আপনি প্রশ্ন করবেন যে সিঙ্গাপুর বন্দরে এত ফেসিলিটি, আপনি কিভাবে চট্টগ্রাম বন্দরে প্রথম হলেন? এটার আমার উত্তর হলো এটা যে চট্টগ্রাম বন্দরে আমাদের যে সীমিত সুবিধা, সীমিত ইকুইপমেন্ট, সীমিত সুবিধা, সর্বোচ্চ ব্যবহার, তা দিয়ে যে আমরা এত বড় হ্যান্ডলিং করছি, যে 15 লক্ষ কন্টেইনার পার ইয়ার এবং 4 কোটি টন কার্গো, তো এতে তারা অ্যানালাইসিস করে দেখেছে যে এখানে এফিসিয়েন্সি বেশি, এই জন্য নাম্বার 1 হিসাবে ট্রিট করেছে। আমি আপনার কাছে ওই আরডিএস যেটা, এটা সম্পর্কে একটু দর্শকদের সুবিধার জন্য একটু ব্যাখ্যা করার বিষয়টি। এটা আসলে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। আমি এটা সম্বন্ধে বলি। আরডিএসটা হলো যে আসলে যুক্তরাষ্ট্রের একটা মেগাপোর্ট ইনিশিয়েটিভ বলে একটা প্রজেক্ট আছে। তারা 100টা বন্দরে, পৃথিবীর 100টা বন্দরে এই ধরনের সুবিধা করবে, ফ্যাসিলিটিস করবে। কারণ এটা আন্তর্জাতিক বাণিজ্যকে নিরাপদ করার জন্য এই ব্যবস্থা। তো এতে হবে কি, আপনার যখনই যে কোনো কন্টেইনার যে বন্দর দিয়ে প্রবেশ করবে বা বন্দর থেকে বের হবে, এটা কিন্তু আপনার রেডিও অ্যাক্টিভ টেস্ট এবং পারমাণবিক পদার্থ আছে কিনা এই টেস্টটা করা হবে। এবং এই টেস্টটা, এখানে একটা কথা আমি বলে রাখি যে 2015 সনের পরে যুক্তরাষ্ট্র কিন্তু একটা রেস্ট্রিকশন দিবে যে যে কোনো এক্সপোর্ট কন্টেইনার ওখানে যেতে হলে এটা এই টেস্ট সার্টিফাইড হয়ে যেতে হবে। আমাদের যদি এই সুবিধাটা না থাকতো, তাহলে আমরা কিন্তু আমাদের সকল কন্টেইনার যেই বন্দরের ফ্যাসিলিটি আছে প্রথমে ওখানে পাঠাতে হতো, পাঠানোর পরে আরেকটা পোর্ট হয়ে তারপরে ওখানে টেস্ট করার পরে তারপরে আমরা আবার ওখান থেকে ট্রান্সশিপমেন্ট করতে হতো। তার ফলে আপনি চিন্তা করেন যে একদিকে সময় অপচয় হতো, আরেকদিকে খরচ বেড়ে যেত। তো কাজে এটা এই ফ্যাসিলিটিটা হওয়াতে, যে এটা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এই সুবিধাটা করেছে এবং এই জন্য 120 কোটি টাকা যুক্তরাষ্ট্র ব্যয় করেছে। এবং এর ফলে আপনি যে আমাদের প্রত্যেকটা গেইটে বন্দরের আমাদের পোর্টাল মনিটর দেওয়া আছে, এবং যখনই এই মনিটর দিয়ে যাবে তখনই অটোমেটিক্যালি অ্যালার্ম বাজবে। তো এখানে একটা প্রশ্ন আসে যে আপনি কিছু কিছু আছে পণ্য আছে যেগুলোতে রেডিও অ্যাক্টিভ এমনিতে থাকে, যে কলা, সার, এই ধরনের সিরামিক, এই ধরনের জিনিসগুলো। তো সেগুলো কিন্তু যখন অ্যালার্ম বাজবে, তারপরে বিশেষজ্ঞরা সেখানে যারা থাকবে তারা চেক করে বুঝতে পারবে যে এটা কি ন্যাচারাল রেডিয়েশন অর ক্ষতিকর কিছু। তো সেই অনুযায়ী সেটাও ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, আমি আসছি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি চিটং থেকে শহীদ বলছি। হ্যাঁ বলুন মিস্টার শহীদ। জি, আমি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বন্দর প্রকল্প পরিচালক খালিদ মুস্তাফাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের প্রচেষ্টায় আজ সিটিএমএস খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু সিটিএমএস কে এগিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দরের কন্টেইনার রাখার যে স্থান সংকুলন হচ্ছে না, সেটাকে কিভাবে ওনারা মানে সুন্দরভাবে পরিচালিত করবে, স্থান সংকুলনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবে? আচ্ছা, ধন্যবাদ, আপনার প্রশ্নটি বোঝা গেছে। ওই স্থান সংকুলনের ব্যাপারটি যদিও আপনি অ্যাড্রেস করেছেন, আপনি বলছেন যে এতে করে আরো 50% জায়গা। আসলে এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন এবং অত্যন্ত রিলেটেড। কারণ আসলে আমাদের সিটিএমএস এর সাথে কিন্তু স্থান সংকুলনের ব্যাপারটা ভীষণভাবে জড়িত। কারণ এতদিন যেটা ছিল যে এক্সপোর্ট কন্টেইনার সরাসরি আপনার জাহাজের কাছে চলে যেত, জাহাজের হুক দিয়ে তুলে ফেলতো জাহাজে, এটা কিন্তু কোথাও ইয়ার্ডে রাখার প্রয়োজন হতো না, যার কারণে সেখানে একটু কম লাগতো। আবার ধরেন যখন ইম্পোর্ট কন্টেইনার আমরা নামাচ্ছি, অফডকে যেটা যেত সেটা সরাসরি চলে যেত। এখন আমরা সেটা সিটিএমএস এর জন্য আমরা নামিয়ে ইয়ার্ডে রাখবো, সেখান থেকে সেটা যাবে। তবে এটার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যে রিসেন্টলি যে আমরা
এনবিআর এবং আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আপনার কাস্টমস যৌথভাবে প্রচেষ্টার মাধ্যমে যে ব্যাক টু ব্যাক এলসি যেগুলো হয় গার্মেন্টস কন্টেইনার, এগুলো কিন্তু এখন থেকে গত 27 তারিখ থেকে এগুলো বাইরে চলে যাবে সরাসরি। এগুলো কিন্তু বন্দরের মধ্যে আর খালাস হবে না। এটা এনবিআর আগে 17 আইটেম সরাসরি যেতে পারবে বলা অনুমতি দিয়েছিল, এইবার কিন্তু এগুলো দিয়ে দিল, যার ফলে আগে আমরা প্রায় 25% কন্টেইনার বাইরে যেত, এখন কিন্তু 55% কন্টেইনার বাইরে চলে যাবে সরাসরি। কাজে আমাদের কিন্তু জায়গার প্রচুর সংকলন হবে। তাছাড়া আরেকটা বিষয় হলো যে আগে আমরা যে কন্টেইনার, আমাদের মডার্ন ইকুইপমেন্ট আমাদের আছে, যেটা সিঙ্গাপুরে আছে বা অন্যান্য আন্তর্জাতিক মানের বন্দরে আছে, আমরা কিন্তু আগে কন্টেইনার গুলো ঠিক অতগুলো রাখতে পারতাম না। যেমন ধরেন আমাদের আরটিজি দিয়ে আমরা 6 রো পাশাপাশি 6 রো এবং 5 হাই করতে পারি, কিন্তু আগে আমরা করতাম কি যে একটা রাখতাম 1 রো, মধ্যখানে একটা খালি, তারপরে কারণ ওই কন্টেইনারটা ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে হতো, যে দেখে কন্টেইনার নাম্বার দেখার জন্য জায়গা ছেড়ে দিতে হতো। এখন কিন্তু যেহেতু আমরা কম্পিউটারের মাধ্যমে লোকেশন আছে আমাদের, কাজে আমাদের আর ওই জায়গা ছাড়ার দরকার নেই। কাজে আমাদের ক্যাপাসিটি কিন্তু আগের তুলনায় অ্যাটলিস্ট 50% বেড়ে যাচ্ছে। আমি আসছি আপনার কাছে। একটা বিষয় যে কাস্টমস হাউসের সঙ্গে এটা নেটওয়ার্কিং আসলে আমাদের জন্য সৌভাগ্য যে কাস্টম হাউস এবং পোর্ট কিন্তু ইন্টার ডিপেন্ডেন্ট এবং অনেকগুলো জিনিস খুব কমন, যেমন আইজিএমটা কাস্টম হাউসের যে আইজিএমটা আছে সেটি কিন্তু তারা শেয়ার করতে পারে এবং কাস্টম হাউস অটোমেশন হয়েছে প্রায় 3.5 বছর এবং সেটা কিন্তু খুব স্মুথলি রান করছে। এই কাস্টম হাউসের যেমন অকশন, অকশনটা এতদিন পর্যন্ত ছিল পোর্ট চায় যে যত তাড়াতাড়ি অকশন হয়ে যায় তত ভালো, কারণ তার জায়গাটা খালি হয়ে যায়, কিন্তু কাস্টমসের প্রসেসের কারণে হয়তো অনেক দেরি হতো। কাজে এখন পোর্ট এবং কাস্টম অলরেডি বসা শুরু হয়ে গেছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে একটা মিটিং হয়েছে এবং আমার ধারণা যেগুলো ফলে একটা কতগুলো কমন জায়গা এখানে হবে এবং ঘটনাক্রমে যেহেতু কাস্টমসটাও আমরা করেছি, পোর্টটাও আমরা করেছি, এটা কিছু কিছু ইন্টারফেস ডেভেলপ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সেটা সুবিধাজনক হবে। আমার ধারণা যে কাস্টম হাউস এবং পোর্টটা মিলিয়ে এটা যদি ঠিক মতো ভাবে করা যায় তাহলে এই ব্যাংকগুলোর সাথে এলসি সরাসরি এই কাস্টমসে চলে আসবে। কাজেই কোন রকম মিস ডিক্লারেশনেরও কিন্তু কোনো স্কোপ থাকবে না। আস্তে আস্তে কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি এবং যেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং এই যে বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা, আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেখানে অর্থনীতির বিষয়টা এবং রেভিনিউ, আপনারা শুনে খুশি হবেন যে গত বছরে কাস্টম হাউস, চিটাগাং কাস্টম হাউস কিন্তু 3,000 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ আর্ন করেছে। ইট ইজ অনলি ডিউ টু এফিসিয়েন্সি, এবং সেই এফিসিয়েন্সিটা এসে কিন্তু সিস্টেমের অটোমেশনের কারণে। আমার ধারণা যে চিটাগাং পোর্টও কিন্তু এই রেভিনিউটা বাড়বে এবং এটা এইভাবে যদি এইগুলো করা যায় তাহলে যে কথাটা আমরা শুনি যে চিটাগাং পোর্ট জিও পলিটিক্যাল লোকেশনের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস আমার সবসময় নাড়া দেয়, সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের ফাদার অফ দ্য নেশন লি কুয়ান, তার প্রথম যে অটোবায়োগ্রাফি, সেখানে কিন্তু তার শুরুটাই হয়েছে আই স্টার্টেড মাই প্রেসিডেন্টশিপ কাউন্টিং টিউজ মাই 20 ফিট ইউনিট ইকুইভ্যালেন্ট ইউনিট। কাজে কন্টেনারটাই সিঙ্গাপুরকে বাঁচাতে পারে, কাজে কন্টেনার গোনাটা তার প্রেসিডেন্ট হিসেবে প্রধান দায়িত্ব ছিল। এবং সেই বইতেই কিন্তু আছে যে চিটাগাং ইজ অ্যানাদার এরিয়া যেটা সিঙ্গাপুরের মতো ডেভেলপ করতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা অনেক 40 বছর মিস করেছি। এখন এইগুলোর মধ্য দিয়ে সেরকম একটা ট্রানজিট, যেটা আমরা শুনছি যে ভারতের এই 7 সিস্টার্স, ভুটান, নেপাল, এমনকি কিছুদিন যাবত কিন্তু সাংহাই থেকে সরাসরি জাহাজ আসছে, যেখানে আমাদের আগে লাগতো 22 থেকে 25 দিন, সেখানে এখন লাগে 12 থেকে 13 দিন। তার মানে একটা জাহাজ যখন 12 দিন বাঁচাতে পারে বা একটা শিপমেন্ট যখন 12 দিন বাঁচাতে পারে, এটা কিন্তু আমাদের গার্মেন্টস, আমাদের মানে পণ্য সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা এই করে। কাজে সেদিক থেকে আমি দেখি যে একটা নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। উনি যে কথাটি বলছিলেন ট্রানজিট, যে চিটাগাং পোর্ট নিয়ে অনেক কথা আছে। চট্টগ্রাম বন্দর ওই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাপার ছিল যে এটার অটোমেশন বা এই আরডিএস ব্যাপার,
এবং আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারতের একটি ইন্টারেস্ট আছে, তারা এটি ব্যবহার করতে চায়, আমরাও দিতে চাই ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি। এখন চট্টগ্রাম বন্দরের যে ক্যাপাসিটি, এটা বলা হয় যে আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি না, এখন কতটুকু ব্যবহার করি? আসলে চট্টগ্রাম বন্দরে যেটা আমরা ব্যবহার করি, আপনারা বলছেন 70%। 70%। আমি মনে করি যে একটি বন্দরে যদি 70% ইউটিলাইজ হয়, এটা বলা যায় যে 10% ইউটিলাইজেশন হয়। কারণ একটা বন্দরে আপনার এখানে ক্যাপাসিটি কিন্তু এক্সট্রা রাখতে হয়। যেমন আপনি জানেন আমাদের বন্দর কিন্তু জোয়ার ভাটার উপরে নির্ভরশীল, জাহাজ আসতে হয়, আবার জোয়ারের সময় জাহাজ নিতে হয়, কাজে এখানেও কিন্তু আমাদেরকে একটা সময় বিবেচনায় আনতে হবে। এবং ইয়ার্ড গুলোতেও যাতে যে ক্যাপাসিটি রয়েছে আমি কিন্তু ফুল করতে পারি না, সেখানে কিন্তু আমাকে কিছু ক্যাপাসিটি রাখতে হবে ফর পিক পিরিয়ড, ফর ইমার্জেন্সি, ফর রিহ্যান্ডলিং। কাজে 70% যে কোনো বন্দরে যদি ব্যবহার করা হয়, তা আপনি বলতে পারেন যে এটা ওই বন্দরটা কনজেস্টেড না। আচ্ছা, একটি কথা যে আপনাদের একটি হিসাব আছে যে 2010-2011 অর্থ বছরে চিটাগাং পোর্টে এই জাহাজ এসেছে 4% বেশি। 2012 তো শেষ হচ্ছে, এখন ইনক্রিজ এটা কেমন? এখনো ইনক্রিজ করছে, এখনো ইনক্রিজ করছে, এখনো প্রায় আমি বলবো যে প্রায় মোর দেন 15% ইনক্রিজ হয়েছে জাহাজ। আর চিটাগাং পোর্ট থেকে বিভিন্ন সময় বলা হয়, এটা মিডিয়ায় আসে, আপনারাও বলতে চান যে চট্টগ্রাম বন্দর ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি দেওয়ার জন্য প্রস্তুত। কিভাবে? যেহেতু আমরা দেখেছি যে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে তাতে 2 লক্ষ টন 20 লক্ষ টন কার্গো হতে পারে ট্রানজিটের আপাতত যেটা হিসাব আছে, তাতে 2 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং করতে হবে আমাদের। তো 2 লক্ষ কন্টেইনার আমাদের চট্টগ্রাম এবং মংলা বন্দর দুটো মিলে 2 লক্ষ কন্টেইনার। তো সেই 2 লক্ষ কন্টেইনার যদি আমরা ধরে নিই যে পুরোটাই যদি আমাদেরকে হ্যান্ডলিং করতে হয়, তাও আমরা যেখানে 15 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং করছি সেখানে আমাদের সিটিএমএস অটোমেশন চালুর কারণে এই ক্যাপাসিটি কিন্তু আরো বেড়ে গেছে। কাজে আমাদের পক্ষে এটা হ্যান্ডলিং করা সম্ভব, বর্তমান ক্যাপাসিটিতে আমরা এই ট্রান্সশিপমেন্ট হ্যান্ডলিং করা সম্ভব। এবং আপনি যেহেতু সিটিএমএস চালু হয়েছে এবং এতে অনেক সময় বেঁচে যাবে এবং পোর্টের ক্যাপাসিটিও বেড়ে যাবে, এফিসিয়েন্সিও বেড়ে যাচ্ছে। কাজে আমার মনে হয় যে পার্শ্ববর্তী দেশগুলো যে এই বন্দরের উপরে ডিপেন্ড করতে পারবে, যে এই বন্দর দিয়ে কার্গো আসলে, কন্টেইনার আসলে দ্রুত খালাস হবে। এবং এতে আমার মনে হয় যে এই বন্দরটা ট্রান্সশিপমেন্টের জন্য অত্যন্ত উপযোগী একটি বন্দর হবে এবং এর ফলে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করব, এটা আমাদের জন্য অনেক বেশি আয় হবে, দেশের মানুষের জন্য মনে হয় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই জন্য আপনি জানেন যে সিঙ্গাপুর বন্দর এটা একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট, এবং তাদের দেশের কার্গো যদি শুধু তারা হ্যান্ডলিং করতো তাহলে তারা এই পোর্ট দিয়ে তারা চলে, রোটারডাম পোর্ট। ঠিক আছে, আমি বুঝতে পারলাম। এখানে আরেকটি ব্যাপার যে চট্টগ্রাম বন্দর সম্পর্কে তো নানা রকম আলোচনা আছে। শ্রমিক সমস্যা একটি বড় সমস্যা, বলা হয় যে এখানে ট্রেডিনিজম বা এই যে স্টেবিলিটির সমস্যা, সেই জায়গাটি এখন কি অবস্থায় আছে? এখন আমি মনে করি যে অন্য যে কোনো সময়ের চেয়ে এটা অনেক ভালো অবস্থায়, কারণ বন্দরে এখন একটি মাত্র শ্রমিক ইউনিয়ন আছে যে কর্মচারীদের জন্য, আর যারা ডক লেবার বোর্ড বিলুপ্তির পরে যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সবাইকে এমপ্লয় করা হয়েছে আরো আগের তুলনায় বেশি বেতন দিয়ে। এবং রিসেন্টলি আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের সচিব, ওনারা গিয়ে ওখানে কিন্তু তাদের জন্য আলাদা ফেসিলিটি করেছেন, মেডিকেল ফেসিলিটি তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এমন করা হয়েছে যে এখন যে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় বা উইদিন 5 মিনিটসের মধ্যে সেখানে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল হচ্ছে কাজে, এবং তাদেরকে সমস্ত ওয়েলফেয়ার ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী সবকিছু তাদেরকে দেওয়া হচ্ছে। এবং অল্প কিছু শ্রমিক বোধহয় এখন বাকি আছে, তাদেরকেও নিয়োগ করা হয়। একটি প্রশ্ন যে চট্টগ্রাম বন্দর অটোমেশন হলো, আমরা এখন মংলা পোর্টের কি অবস্থা? খুব সংক্ষেপে এটা দিয়ে আমরা শেষ। মংলা পোর্ট এখনো পর্যন্ত এই অটোমেশনের পরিকল্পনার মধ্যে আসে নাই, তবে আমার মনে হয় যে খুব শীঘ্রই তারা আসবে, কারণ ওই এটা দেখার পরেই আসবে আর কি। কিন্তু আমার একটা অবজারভেশন আছে এই পুরো এসে, যে একটা ক্ষেত্রে যখন এফিসিয়েন্সি হয় তার সাথে সাথে কিন্তু অন্যান্য এফিসিয়েন্সি গুলো দরকার হয়। আমার ধারণা যে ট্রানজিট বা ইত্যাদির ক্ষেত্রে আমরা যেটা বলছি, এই সিটিএমএসটা হেল্প করবে ঠিক, আরডিএসটা হেল্প করবে ঠিক, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই দুর্বল। যদি যে কোনো একটা কন্টেইনার সিঙ্গাপুর থেকে এখানে আসতে আমার
12 দিন লাগছে, আর ঢাকা চিটাগাং থেকে ঢাকায় আসতে 3 মাস লাগে, তাহলে কিন্তু ট্রানজিট আসলে হবে না। কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদের না মিলাতে পারলে একটা সময় দেখা যাবে যে এখানে সমস্ত কিছু এফিশিয়েন্ট হলো, এবং আমরা বিজিএম এর ডিমান্ডও কিন্তু একই কারণে 12 ঘন্টায় আমি একটা রেল লাইন ঢাকা চিটাগাং রেল লাইন, এটা দ্যাট ক্যান চেঞ্জ দ্য টোটাল সিনারিও। আমাদের একটা সুখবর হলো যে আমাদের ঢাকা, আপনি জানেন যে কন্টেইনার 60% কন্টেইনার ঢাকা বেসড। ঢাকা এরিয়াতে কিন্তু আমরা নিজেরাই একটা বিএডব্লিউটি এবং চট্টগ্রাম বন্দরের যৌথ অর্থায়নে একটা পানগাঁও টার্মিনাল করা হয়েছে, যেটা সহসা 2012 সনে চালু হয়ে যাবে। এবং আরো 5-6টা টার্মিনাল হয়েছে, যে এখন রিভারে কিন্তু আপনি জানেন যে রিভারে ট্রান্সপোর্টেশন কিন্তু অত্যন্ত সেফ এবং লেস কস্টলি। কিন্তু এটাও নদী ব্যবস্থাপনা নিয়ে নানা কথা আছে। আমাদের যে ন্যাচারাল ড্রাফট যেটা আছে, এটা দিয়ে এটা চলতে পারবে এই বার্ড। এবং এতে আমার মনে হয় যে যে সমস্যাটা মাহবুব ভাই বললেন, এটা কিন্তু আর থাকছে না, কারণ এটা নদীপথেই কিন্তু আমাদের প্রচুর বন্দরের চাপ কমে যাবে এবং সব কন্টেইনার কিন্তু আমরা ঢাকা এরিয়াতে ট্রান্সফার করতে পারবো সরাসরি। ধন্যবাদ। মনে হয় যে দিস ইজ জাস্ট স্টার্ট অফ দ্য বিগিনিং, এবং সেটাকে যদি আমরা ঠিকমতো রক্ষা করতে পারি আমরা অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ এম খায়রুল মুস্তফা এবং ধন্যবাদ মাহবুব জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের অটোমেশন হওয়ার পর চট্টগ্রাম বন্দরের নতুন যাত্রা নিয়ে, এবং যেভাবে আমাদের আলোচকরা বললেন যে এটি নতুন সম্ভাবনার দিগন্ত শুরু হয়েছে মাত্র, সেই সম্ভাবনা যেন আমরা টিকিয়ে রাখতে পারি বা এটা যেন সাস্টেইনেবল হয়, সেই ক্ষেত্রে আমরা সামনের দিকে তাকাচ্ছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।